দোষীরা সাজা পাবেই, যেদিনই হোক ধরা পড়বে। এই যে আমি বললাম না যে প্রমাণ লোপাটের তত্ত্ব, যেটা সিবিআই বলেছিল, পরবর্তীকালে সেই তত্ত্ব এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রুফ করলো না। এর জন্য সিবিআই দায়ী নয়, রাজ্যের পুলিশ তো শুরু থেকে দায়ী। ওই কথা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দাদা, আজকে সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার করে জানিয়ে দিল যে আরজি করের মামলার শুনানি হবে হাইকোর্টে। তিলোত্তমার বাবা মার আবেদনের মান্যতা দিয়ে নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে এবার থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হবে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই আজকে যে সাড়া দিয়েছে অভয়ের মা বাবার আবেদনে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টে যে 3 জাজের যে বেঞ্চ ছিল, সেটা অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। সেম বেঞ্চে আমাদের কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি জয়মাল্য বাগচি, যিনিও আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যার পদোন্নতি হলো এবং তার শপথ বাক্য পাঠের পরেই তিনি ছিলেন। তো এটা অবভিয়াসলি একটা ভালো দিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর দেখুন, আমরা আইনের উপর ভরসা রাখি, কোর্টের উপরে ভরসা রাখি, সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, তার উপরে তো আমরা প্রথম থেকেই ভরসা রেখেছি। কিন্তু আমাদের একটা জিনিস, কিছু ব্যাপারে আমরা একটু হতাশ হয়েছিলাম যে এই কেসটা যেহেতু গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, দেখা গেল যে পরের দিকে সুপ্রিম কোর্টে হিয়ারিং সেই অর্থে অনেকটা মানে মাঝখানের গ্যাপটা অনেক বেশি এবং সময়ও হয়তো কম দিতে পেরেছে। এবার সেটা আমি বলবো যে সুপ্রিম কোর্টে যেহেতু সারা ভারতবর্ষের এত মামলা থাকে, তো তাদের পক্ষে সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে দেখেছিলাম যে যখন এই কেসটা সিবিআইকে ট্রান্সফার করে, এরা কিন্তু দিনের দিন ট্রান্সফার করেছিল এবং অত্যন্ত পজিটিভ একটা রোল প্লে করেছিল। তো সেক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে কেসটা যদি আমাদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার হয়, তো হাইকোর্টের জাজদের আন্ডারে যদি এটা মনিটরিং হয়, তাহলে যেটা হবে যে হয়তো ফ্রিকোয়েন্ট ডেট পাওয়া যেতে পারে, যেটা সুপ্রিম কোর্টে পাওয়া যাচ্ছে না, বা তাদের তত্ত্বাবধানে এই তদন্তটা যদি হয় তাহলে কিন্তু অবভিয়াসলি ভালো হবে। যেমন হচ্ছে অভয়ের মা বাবা এর আগেই কিন্তু হাইকোর্টে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু লুফলস তারা তুলে ধরে একটা লিস্ট করে সেটা কিন্তু তাদের প্রেয়ার জানিয়েছিল। কিন্তু যেহেতু হাইকোর্ট সেই সময় কোনো কিছু অ্যাকশন নিতে পারেনি, কারণ এটা যেহেতু সুপ্রিম কোর্ট মনিটর করছে, তো এইবার সেই জায়গাটা আর বাধাটা থাকলো না। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এটা সম্ভবত আবার শুনানি হবে। সেই শুনানির জায়গায় যদি কোনো কিছু আটকে না থাকে, তাহলে এই যে লুফলসগুলো ছিল, যে লুফলসগুলো নিয়ে কিন্তু কোর্টও এক প্রকার কিন্তু সংশয় প্রকাশ করেছে যে যে দাবিগুলো, সেই দাবিগুলো অন্যায় কিছু নয়। তো এইটা নিয়ে যদি এখন হিয়ারিং হয়, বিশেষ করে এই কেসটা দেখুন সঞ্জয় রায়ের লোয়ার কোর্টে তার যে সাজা ঘোষণা হলো, ইভেন তাকে ফাঁসির সাজাও করাতে পারলো না, এটা একরকম ব্যর্থতা। তেমনি হচ্ছে যে ডিফল্ট বেল পেয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, সেই বেল পাওয়াটাও তারা কিন্তু আটকাতে পারলো না। তার কারণ কি, তারা চার্জশিট দিতে পারেনি, এই জন্য বেল পেয়ে গেছে। থার্ড আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওই দেখবেন যে ইয়েটা হয়েছিল, মানে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তার যে কেসটা, ওই ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের যে কেসটা হয়েছে, শুধু সেই কেসটাই সে জেলে আছে, এই কেসটায় তাকে কিন্তু সে বেরিয়ে এলো। প্লাস যে আরও একটা আইডিয়া হয়েছিল যে সাপ্লিমেন্টারি যে চার্জশিটটা দেবে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে হয়তো কিছু আসবে, কিন্তু কি আসলো এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। তারপরে দেখুন তারা বললো যে প্রমাণ লোপাট হয়েছে, প্রথম দিকে বললো যে একটা বৃহত্তর ষড়যন্ত্র, কিন্তু তারপরে কিন্তু সেটাকে নিয়ে তাদের কোনো হেলদোল নেই। বা সর্বোপরি যে ডিফল্ট বেল দুজন পেয়ে গেল, এটা কেন পেল, এখানে কিন্তু সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। তারপরে যদি দেখেন যে এই সিএফএসএল যে রিপোর্টটা এসেছিল, সেখানেও বলছে ওটা ক্রাইম সিন হওয়ার সম্ভাবনা কম। বা লোয়ার কোর্টে যে জাজমেন্টে সেটাও বলা হচ্ছে যে ওই শুধুমাত্র তার বডিটাই হচ্ছে ক্রাইম সিন। আমি জানি না এইরকম কোনো কিছু, তার কোনো স্ট্রাগল হয়নি, ওইটুকু পার্টের ভিতরেই তার পাওয়া গেছে, ফুটপ্রিন্ট পাওয়া গেছে, বাইরে পাওয়া যায়নি। এবার এই ব্যাপারগুলো কেমন হিসাবে মিলছে না। বা ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজটাকে বাকি কারা ছিল সেটা মেলানোর চেষ্টা করেনি। প্লাস এখনও আমাদের আরজি কর কিন্তু একটা জিনিসের সাফার করছে, যে এমার্জেন্সি বিল্ডিং, যে বিল্ডিং অভয়ের কোন অ্যান্ড মার্ডার হয়েছে, যেটা সিএফএসএল বলছে ওখানে হওয়ার পসিবিলিটি কম, কিন্তু একদম 8 তলায় একটা ঘর অলরেডি বন্ধ আছে, সেখানে কিন্তু অর্থোপেডিক্সের মেশিন পর্যন্ত আটকে আছে, যার জন্য এখানে কিন্তু আর্থোস্কোপিক ওটিগুলো হতে পারছে না। এবং সিবিআইকে কিন্তু একাধিকবার জানানো হয়েছে যে আপনারা এটার এসে সিএফএসএল করুন, তারা কিন্তু করেনি। তারা যখন লোয়ার কোর্টে আসতে কয়েক মাস হয়ে গেল, লোয়ার কোর্টে যখন তারা বলল যে
তারা তদন্ত করছে, যদি তদন্ত সত্যিই করবে তাহলে তো অন্তত আরজি করে এসে তারা কিছু করবে। এই যে তার মা বাবা বারবার বলছে যে আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমি আপনাকে বলছি যে আরজি করে আমি লাস্ট ওই জাজমেন্টের আগে একবার লাস্ট আসতে দেখেছি, তারপরে সিবিআইও কোনোদিন আরজি করে আসেনি। এখানেই একটা বলছি, এবার কি মনে হয় যে হাইকোর্টে চলে এলে মামলা মানে সুবিধা হবে বা গতি ত্বরান্বিত, মানে এই মামলার তদন্তের গতি ত্বরান্বিত হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমার এটা ধারণা যে লাস্ট আমাদের এই রাজ্যে, বিশেষ করে এই রাজ্যে শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে প্রায়ই সিবিআই তদন্ত হয়েছে। বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কিছু করেনি। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টই কিন্তু বিভিন্ন জাস্টিসরা তারা কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে, এবং শুধু জাজমেন্ট নয়, তারা যেভাবে তদন্তগুলোকে মনিটর করেছে, এবং তাতে দেখবেন যে জাস্টিস রাজাশেখর মান্তানার ঘরের বাইরে হচ্ছে পোস্টার পড়েছে, ও বিভিন্ন জাস্টিসকে ঘরে হিয়ারিং যাতে না হয় তার জন্য ব্লক করা হয়েছে। এই ধরনের কাজ তো হয়েছে। তার মানে কি, একটা যখনই দেখা যাচ্ছে যে যত ডিপ যাওয়া হচ্ছে তখনই দেখা যাচ্ছে কারো না কারো বিক্ষোভের মুখে পড়ছে। তো তার মানে এই যে জিনিসটা যখনই হতে চলেছে, আমরা আশা করছি যে হাইকোর্ট অন্তত সময় যদি বেশি দেয়, বা এটা যদি তদন্তের জন্য মানে চাপ দেয় সিবিআইয়ের উপরে, বা যে লুফলসগুলো অভয়ের মা বাবার যিনি আইনজীবী যারা লড়াই করছেন, তারা তো লুফলসগুলো ভ্যালিড গ্রাউন্ডগুলো তুলে ধরেছেন, আমরাও বলেছি সেই কথাগুলোই জমা পড়েছে, সেগুলো নিয়ে তো ধরুন সুপ্রিম কোর্টে এখনো কোনো কথা বলেনি। হাইকোর্ট এইগুলো নিয়ে যদি তদন্ত করে, বা সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি কি, তারা কোর্টে গিয়ে বলছে না আমরা তদন্ত করছি, কই আমরা তো আরজি করে আসতে দেখছি না কোনোদিন। প্লাস হচ্ছে এবার বলতে পারে আরজি কর কেন আসবে, ক্রাইম সিন এখানে 8তলায় একটা ঘর আটকে আছে, আপনি সেটা সিএফএসএল করলেন না, অভয়ের মা বাবার আপনি ফোন তুলবেন না, তাহলে ব্যাপারটা কি হয়? তাহলে আপনি কি তদন্ত করছেন? তাহলে আপনারা কি দিল্লিতে গিয়ে বসে আছেন? তদন্ত করছে বলে আমার অন্তত আর বিশ্বাস হচ্ছে না যে সিবিআই তদন্ত করছে। এবং যে জাজমেন্টের যে কপিটা আপনি দেখবেন লোয়ার কোর্টে, তারা বলে যে পুলিশ যা করেছিল সেটাকেই মাইক্রোস্কোপের নিচে রেখে এরা শুধু সাজিয়েছে, তার বাইরে কিচ্ছু করেনি। আমি নিশ্চিত হাইকোর্ট যদি এই ব্যাপারটাকে, হাইকোর্ট এর আগে যে সমস্ত কেসগুলোতে বললাম শিক্ষা, খাদ্য, যতগুলো তারা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে, যেভাবে দেখিয়েছে, সেইটা যদি এই কেসের ক্ষেত্রে দেয়, তাহলে আমি নিঃসন্দেহে মনে করি যে কিছু না কিছু হবে এবং বেরোবেই, এবং দোষীরা সাজা পাবেই, যেদিনই হোক ধরা পড়বে। আজকে দেখলাম একবারে নির্যাতিতার বাবা মা দুজনেই আক্ষেপ করে বলছেন যে এখনো 7.5 মাসের উপর হয়ে গেল, এখনো তাদের মেয়ের ডেথ সার্টিফিকেট তারা পাচ্ছেন না। এই যে আমি বললাম না যে প্রমাণ লোপাটের তত্ত্ব, যেটা সিবিআই বলেছিল, পরবর্তীকালে সেই তত্ত্ব এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রুফ করলো না। ওনার মা বাবার সাথে আমিও কন্ট্যাক্টে আছি, আমরাও চেষ্টা করেছিলাম। প্রবলেমটা কি হয়েছে, যে আমাদের যখন কোনো একটা বডি ধরুন এমার্জেন্সিতে আসে, তাকে ব্রড ডেড হিসেবে যদি আমি ডেথ ডিক্লেয়ার করি, তো সেই ডিক্লারেশনে একটা আমাদের এমার্জেন্সি ফর্ম থাকে, সেখানে সমস্ত ডিটেলস লিখতে হয় যে সে মারা গেছে এবং সেন্ড ফর পোস্টমর্টেম এক্সামিনেশন, এই একটা ফর্ম। আর তার সাথে আর একটা ফর্ম আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা 4A ফর্ম বলে। ওই ফর্মে ডেথের সমস্ত ডিটেলস রাখা হয়। এখন ওই জায়গাটা অপশান থেকে ব্রড বয়। ব্রড বয়টা কি, যেহেতু ওনারা সেদিন ওনাদেরকে 3 ঘন্টা ঢুকতে দেয়নি, বা ওনাদের যে অভিযোগ আছে, ওই সময় টিকিটটা বের করেছিল টালা থানার একজন সাব ইন্সপেক্টর, সম্ভবত কি সৌরভ সামথিং নাম, আমি এক্সাক্ট নামটা বলতে পারছি না। উনি এসে টিকিট বের করেছিল, উনি ব্রড বয়তে সাইন করেছিল। আমাদের নিয়ম হচ্ছে যিনি ব্রড বয়তে সাইন করবেন তিনিই দেবেন। এবার আমাদের যে ম্যাডাম করেছিলেন, ডক্টর পলি সমাদ্দার ম্যাডাম, উনি এগুলো সমস্ত প্রসেস করে দিয়েছিলেন। এবার করে দিয়ে আমাদের নিয়ম হচ্ছে মর্গে পাঠানো, মর্গের সমস্ত ডিটেলস চেক হয়, চেক হওয়ার পরে তারপরে হচ্ছে ওটাকে পাঠানো হয় ওই মানে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। মানে একটা হচ্ছে আপনার ওই ফর্ম এমার্জেন্সি টিকিটের উপরে লেখা, একটা হচ্ছে 4A ফর্ম, আর একটা হচ্ছে ইনজুরি সার্টিফিকেট। এই তিনটেই ম্যাডাম করে দিয়েছিলেন। এইবার ওই ফর্মগুলো, ওই 4A ফর্ম আর এমার্জেন্সি ডিক্লারেশন ফর্মটা কিন্তু ডেথ সার্টিফিকেট যখন আপনার ইস্যু করতে হবে, সে বড় হোক আরজিকর থেকে হোক, আপনাকে ওখানে জমা দিতে হবে। এবার সেই সার্টিফিকেট ওনাদের কাছে নেই, নিয়ম অনুসারে পুলিশের উচিত ওনাদেরকে দিয়ে দেয়া, কিন্তু পুলিশ ওদের কাছে হ্যান্ড ওভার করেনি। এবার এই ব্যাপারটা নিয়ে যখন আমরা খুব ঘাটাঘাটি করেছি, তখন আমি জানতে পারলাম, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম করেছেন, ম্যাডাম বলল যে ওনাকে সিবিআই যখন কোয়েশ্চেনিং করেছিলেন, সম্ভবত ওই এসপি নাকি সীমা পাহুজা ম্যাডাম,
ওনাদের কাছে এই দুটো অরিজিনাল ফর্ম দেখিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে আপনি এটা কি লিখেছেন না লিখেছেন। এটা আমি কয়েকদিন আগে জানতে পেরেছি। আমি এই ব্যাপারটা, ম্যাডাম বললো ওনাদের কাছে এই ফর্ম উনি দেখেছেন, কারণ ওনাকে ওই ফর্ম দেখে জিজ্ঞাসাবাদ করেছেন। তো সম্ভবত পুলিশের কাছ থেকে সিবিআই ওটা সিজ করেছে, সিবিআই নিয়েছে। পুলিশ যেটা ওর মা বাবাকে দেওয়া উচিত ছিল অরিজিনাল কপিটা, সেটা না দিয়ে সিবিআই কে দিয়েছে। কিন্তু ভুলটা তো সিবিআই আর হচ্ছে পুলিশের, এটা তো পুরোটা এটা তো পুলিশের ভুল আর হচ্ছে সিবিআই এর ভুল। এটা আমি জানতে পারলাম, তারপরে আমি আমাদের এমএসভি স্যারকে জানিয়েছি। আমি অভয়ের বাবাকেও ফোন করে বলেছি যে কাকু আপনি যদি পারেন আপনি একটু সিবিআই অফিসারদের ফোন করুন, ফোন করে জানার চেষ্টা করুন। উনি ফোনও করেছিলেন কিন্তু ওনার ফোন তোলেনি। রাজ্যের পুলিশও দায়ী, সিবিআইও দায়ী। এত নিউজ হচ্ছে, তারা যদি অভয়ের মা বাবার ফোন না তোলেন এর জন্য সিবিআই দায়ী নয়, রাজ্যের পুলিশ তো শুরু থেকে দায়ী। ওই কথা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দেওয়া উচিত ছিল অভয়ের মা বাবাকে, এবার যদি সিবিআই কে দিতে হয় তাহলে আপনি জেরক্স দেবেন, ওই কপি কেন দেবেন? অরিজিনাল কপি দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না। অরিজিনাল কপি যে দিয়েও থাকে তাহলে এতদিনে হ্যান্ড ওভার করা উচিত ছিল। সবাই দেখতে পাচ্ছে, সব জায়গায় তোলপাড় হচ্ছে, ডেথ সার্টিফিকেট পাচ্ছে না। তাহলে সিবিআইরা কি বসে বসে ঘুমোচ্ছে নাকি? তাহলে ওই সিবিআই ডাইরেক্টরকে জানিয়ে আসলো। এইটা ওই ফর্মটা আইদার পুলিশ নাহলে সিবিআই, পুলিশের কাছ থেকে যেহেতু সিবিআই সিজ করে সিবিআইয়ের কাছে থাকবে, এর বাইরে কোনো কিছু। ম্যাডামও তাই বললো যে ওদের কাছে উনি দেখে এসছেন। তাহলে ওনারা যদি ওনাদের কন্ট্যাক্ট করলে ওনারা যদি যোগাযোগই না করেন তা কোথায় খুঁজে পাবেন? এদিকে আমাদের হসপিটাল থেকে যোগাযোগ করলেও তো তারা কন্ট্যাক্টে সাড়া দেয় না। তো মুশকিলটা হচ্ছে রাজ্য পুলিশ এবং সিবিআই বোথ হচ্ছে মানে এমন একটা কাজ করে যাচ্ছে যে ওদের মা বাবার কষ্ট আর কমার কোনো জায়গা নেই। বুঝতে পারছি, কিন্তু কি করে, আমিও প্রচুর এই জিনিসটার প্রতি চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে একদম মানে সমাধানই পাওয়া যাচ্ছে না।